আমরা আজকে আবার ফিরে এলাম ক্লাস 9 ফিজিক্যাল সায়েন্স ক্লাস। আমরা আজকে যে চ্যাপ্টারটা পড়ব, শক্তির ক্রিয়া, কার্য, ক্ষমতা ও শক্তি, ওয়ার্ক, পাওয়ার অ্যান্ড এনার্জি, আজকে আমাদের প্রথম অংশ, পার্ট 1। তো এই চ্যাপ্টারে আমরা প্রথমেই কার্য সম্বন্ধে বুঝব। আমরা এমনিতে আমাদের দৈনন্দিন জীবনে কাজ করা বলতে যা যা বুঝাই, যেমন আমরা হাঁটা চলা, ঘোরাফেরা, বিভিন্ন কাজ করা, যেমন তোমরা স্কুলে থাকলে স্কুলে আসলে লেখাপড়া, খেলাধুলা ইত্যাদি, খাওয়া দাওয়া, সব কিছুই কাজের মধ্যে পড়ে। আমাদের ক্ষেত্রে ক্লাসে পড়ানো, হাঁটা চলা, খাতা দেখা ইত্যাদি যা কিছু আমরা করে থাকি সারাদিন, সব কিছুকেই আমরা সাধারণভাবে কার্য বলে থাকি। কিন্তু ফিজিক্সে কার্যের সংজ্ঞা অন্যভাবে দেওয়া হয়। তো এইটা বলার আগে আমি একটা উদাহরণ দিতে চাইবো, যে ধরো দুটো বাটখারা আছে, একটার ভর হচ্ছে 200 গ্রাম, একটার ভর হচ্ছে 500 গ্রাম। দুটো বাটখারাকে যদি তুমি একটা নির্দিষ্ট টেবিলের উপর তুলে রাখো, তাহলে তুমি দেখতে পাবে যে 200 গ্রাম বাটখারাটা তুলতে তোমার যত না অসুবিধা হলো, 500 গ্রামের বাটখারাটা তুলে রাখতে তার থেকে বেশি তোমার মনে হবে যে যেন আমার শক্তি খরচ হয়েছে। তো সেক্ষেত্রে আমাকে ওখানে বেশি কাজ করতে হয়। তো এই যে ব্যাপারটা, এই যে কার্যটা কিভাবে সায়েন্সে বা ফিজিক্সে কিভাবে মাপা হয়, সেটা কিভাবে সংজ্ঞা দেওয়া হয়, আমরা সেটাই আস্তে আস্তে আসবো। তো এই যে আমি একটা উদাহরণের কথা বললাম, আরও একটা উদাহরণ দেওয়া যেতে পারে। একটা বই খাতা আছে, এরকম একটা ব্যাগ আমাদের টেবিলে তুলে রাখতে যত না বেশি কষ্ট হয়, একই রকমভাবে বই খাতা ভর্তি দুটো ব্যাগ আমাদের টেবিলের উপর তুলতে কিন্তু বেশি কষ্ট হয়, এবং দ্বিতীয় ক্ষেত্রে কাজের পরিমাণটা বেশি হয়। এবার ব্যাপারটা হচ্ছে যে সেটা আমরা কি করে বুঝবো। তো এই পরীক্ষাগুলো যেগুলোর কথা আমি বলছিলাম, উদাহরণগুলোর কথা আমি বলছিলাম, সেটাতে একটা জিনিস হয়তো তোমরা বুঝতে পারছো, যে যখন আমরা 500 গ্রামের বাটখারাটা টেবিলের উপর তুলে রাখছি, বা বই খাতা ভরা দুটো ব্যাগ যখন আমরা টেবিলের উপর রাখছি, তখন কিন্তু আমাদের বেশি বল প্রয়োগ করতে হচ্ছে। অর্থাৎ কার্য করতে গেলে আমাদের বল প্রয়োগ করতে হয় সব সময়। আচ্ছা, তাহলে বল প্রয়োগ করলে, এবার বল যেখানে প্রয়োগ করছে সেটাকে যদি কোথাও প্রয়োগবিন্দুটা যদি স্মরণ ঘটে, তার যদি কোথাও সে সরে যায়, ডিসপ্লেসমেন্ট হয়, তাহলেই কিন্তু কার্য করা সম্ভব হয়। সুতরাং আমরা তাহলে কার্যের সংজ্ঞা কি দিতে পারি, যে কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ করলে বলের প্রয়োগবিন্দু স্মরণ হয়, তাহলে ওই বল, ওই প্রযুক্ত বল কার্য করেছে বলা যায়, তাই তো? তো এবার কথাটা হচ্ছে যে এই যে কার্যের সংজ্ঞাটা আমরা জানলাম, এবার আমরা তাদের মাপবো কি করে। যে কোনো রাশি আমাদের পরিমাপযোগ্য রাশি, তার মাপার দরকার আছে, তা নাহলে আমরা সেটা নিয়ে আলোচনা করতে পারি না। তো এখানে একটা বস্তুকে দেখানো হয়েছে, যেটাকে এফ বল প্রয়োগ করার ফলে, বলটা কোন দিকে প্রয়োগ করা হয়েছে অ্যারো দিয়ে দেখানো হয়েছে, যেটা এ বিন্দু থেকে বি বিন্দুতে সরে গেছে, তার অবস্থান সরে গেছে, ডিসপ্লেসমেন্ট হয়েছে একটা। এই সরণের পরিমাণ যদি ডি হয়, তাহলে কৃত কার্যকে সবসময় প্রযুক্ত বল এবং বলের প্রয়োগবিন্দু যতটা সরণ হয়, সেই দুটো রাশির গুণফল দ্বারা সবসময় পরিমাপ করা হয়। প্রযুক্ত বলকে যদি এফ বলা হয়, আর এই যে সরণ যেটা ঘটেছে সেটাকে যদি ডি বলা হয়, তাহলে কৃত কার্য হবে এফ ইন্টু ডি। তবে এখানে একটা ব্যাপার আছে, সবসময় যে প্রযুক্ত বলের অভিমুখে প্রয়োগবিন্দু সরণ হবে সেটা নাও হতে পারে, তাই সেটা সবসময় যে একই সরলরেখায় থাকবে সেটা নাও হতে পারে। এরকমও হতে পারে যে বল যেদিকে প্রযুক্ত হয়েছে, বলের প্রয়োগবিন্দু সরণ অন্য দিকে হয়েছে। এখানে এরকম একটা উদাহরণ দেখানো হয়েছে, যে বল যেদিকে প্রযুক্ত হয়েছে এবি বরাবর, আর বলের প্রয়োগবিন্দু সরণ হয়েছে এসি বরাবর। সেক্ষেত্রে কিন্তু আমরা যখন কার্যের পরিমাপটা করব, তখন সরণটা তো আমরা যেরকম মাপবই, কিন্তু ওই সরণের অভিমুখে, অন্য অভিমুখে যে প্রযুক্ত বলটা রয়েছে, এখানে আমরা প্রযুক্ত বল আর বলের প্রয়োগবিন্দু সরণের অভিমুখের মধ্যে যে একটা থিটা কোণ উৎপন্ন হয়েছে সেটা দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে সরণের অভিমুখে ওই বলের যে নির্দিষ্ট উপাংশ থাকবে, সেইটাকে কিন্তু আমরা কৃতকার্যের পরিমাপ করার সময় ধরবো। অর্থাৎ এফ কস থিটা হবে তখন ওই সরণের অভিমুখে বলের উপাংশ, এবং তখন কার্যটা কিন্তু সরণের অভিমুখে ওই বলের উপাংশ বা এফ কস থিটা বসিয়ে তখন আমরা আমাদের ক্যালকুলেশনটা করব। এই যে বলের উপাংশটা এখানে ভাগ করা হলো, এক্ষেত্রে আমি একটু বলে দিই। তোমাদের নিশ্চয়ই মনে আছে, এর আগে তোমরা বলের সামান্তরিক সূত্র পড়েছো, এবং সেখানে বলের যে নির্দিষ্ট বিভাজন সম্ভব সেটা তোমরা জানো। সেই বিভাজন সূত্র অনুযায়ী এখানে এই বলের উপাংশটাকে নির্দেশ করা হয়েছে। তাহলে আমরা কি কি জানতে পারলাম? আমরা কার্য কাকে বলে, ফিজিক্সে কার্য কিভাবে সংজ্ঞা দেওয়া হয়, এবং সেই কার্যের পরিমাপ আমরা কি করে করতে পারি সেই সম্বন্ধে আমরা একটা ধারণা পেলাম। এবার পরিমাপ করতে গেলেই তুমি যেই রাশিটা নিয়ে ক্যালকুলেশন করবে, তোমার একটা এককের দরকার হবে। এবার আমরা একক সম্বন্ধে বলবো।
আর একটা কথা বলে রাখি, কার্য কিন্তু একটা স্কেলার রাশি। কার্য যখন তুমি বলছো তখন তার পরিমাপটা বললেই যথেষ্ট, কোন অভিমুখে হচ্ছে এটার কোনো দরকার নেই। তো যখন আমরা কার্যের পরিমাপ করব আমাদের এককগুলো দরকার হবে। একক কাকে বলে কিছু কিছু একক হয়তো তোমরা জানো, আমরা আবার এগুলো একটুখানি বলবো। তো আমি প্রথমে কার্যের পরম এককের কথা বলবো। পরম একক যেগুলো আছে, একটা হচ্ছে আর্গ, একটা হচ্ছে জুল। তো আর্গ কাকে বলে? যখন যে একটা পদ্ধতিতে কার্যের যে পরম এককটাকে আমরা বলছি একক, যখন হচ্ছে কোনো বস্তুর ওপর এক টাইম যদি বল প্রয়োগ করা হয় এবং বলের প্রয়োগ বিন্দু সরণ যদি বলের অভিমুখে 1 সেন্টিমিটার হয়, তাহলে যে পরিমাণ কার্য করা হয় তাকে 1 আর্গ বলে। এসআই বা আন্তর্জাতিক পদ্ধতিতে কার্যের পরম একক জুল বা নিউটন মিটার। জুল মানে কি একটুখানি বলে দিই। যখন কোনো বস্তুর ওপর 1 নিউটন বল প্রয়োগ করা হলে বলের প্রয়োগ বিন্দুর সরণ বলের অভিমুখে 1 মিটার হয়, তাহলে যে পরিমাণ কার্য সম্পন্ন হয় তাকে 1 জুল বা 1 নিউটন মিটার বলা হয়। তাহলে আমরা কার্যের পরম একক দুটো পেলাম, একটা হচ্ছে আর্গ, একটা হচ্ছে জুল। তো আর্গ আর জুলের মধ্যে কিন্তু একটা নির্দিষ্ট সম্পর্ক রয়েছে, এবার সেটা সম্বন্ধে একটু বলি। তোমরা এর আগে বল ও গতি চ্যাপ্টারে পড়ে এসেছো, নিউটন হচ্ছে বলের এসআই একক, এবং আমরা এটাও জানি যে নিউটন 1 নিউটন মানে 10⁵ ডাইন। এটা আমরা বল ও গতি চ্যাপ্টারে কি করে হয় দেখে এসেছি। আর 1 মিটার মানে হচ্ছে 100 সেন্টিমিটার, তাহলে ডাইন ইন্টু সেন্টিমিটার মানে আবার হচ্ছে আর্গ। তাহলে দেখো আমরা কি পাচ্ছি এখানে, 1 জুল মানে কিন্তু হচ্ছে 10⁻7 আর্গ। এই সম্পর্কটা খুব জরুরি অঙ্কের ক্ষেত্রে, এটা আমাদের বিভিন্ন জায়গায় কাজে লাগবে। তো এরপরে আমরা যে এককগুলোর সম্বন্ধে জানবো সেটা হচ্ছে কার্যের অভিকর্ষীয় একক। তো অভিকর্ষীয় একক কি আছে? অভিকর্ষীয় একক হচ্ছে, একটা হচ্ছে সিজিএস পদ্ধতি বা মেট্রিক পদ্ধতিতে গ্রাম সেন্টিমিটার, একটা আর এসআই পদ্ধতিতে হচ্ছে কিলোগ্রাম মিটার। আচ্ছা, তো গ্রাম সেন্টিমিটার মানে কি বোঝায়? গ্রাম সেন্টিমিটার হচ্ছে কার্যের অভিকর্ষীয় একক। সিজিএস পদ্ধতিতে 1 গ্রাম ভরের কোনো বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে যদি 1 সেন্টিমিটার ওপরে তোলা হয়, তাহলে যে কার্য সম্পন্ন করা হয় তাকে বলা হয় 1 গ্রাম সেন্টিমিটার। 1 গ্রাম সেন্টিমিটার 981 আর্গের সাথে সমান। একই রকমভাবে এসআই পদ্ধতিতে যখন আমরা অভিকর্ষীয় এককটা পড়ছি, তখন আমরা এইভাবে সংজ্ঞাটা দিচ্ছি যে 1 কিলোগ্রাম ভরের কোনো বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে 1 মিটার ওপরে তুলতে যে কার্য করা হয় তাকে 1 কিলোগ্রাম মিটার বলা হয়। 1 কিলোগ্রাম মিটার মানে কিন্তু 9.8 জুল। তো এবারে আমরা একটু দেখে নিই যে কার্য কিভাবে করা যেতে পারে, কার্যের প্রকারভেদ। যেমন ধরো আমরা এখানে দুটো জিনিস আলোচনা করতে যাচ্ছি, একটা হচ্ছে বলের দ্বারা কার্য, একটা হচ্ছে বলের বিরুদ্ধে কার্য। এবার এসো আমরা একটু বুঝে নিই যে ব্যাপারটা কি। বলের দ্বারা কার্য বলতে কি বোঝায়? বলের দ্বারা কার্য মানে হচ্ছে যে যখন কোনো বস্তুকে আমরা উপর থেকে নিচে ফেলে দিচ্ছি, তখন কি হচ্ছে, কোন বল এখানে কার্যকর থাকছে? পৃথিবীর অভিকর্ষজ বল। তাহলে পৃথিবীর অভিকর্ষজ বলের প্রভাবে সেই বস্তু কি হবে, সোজা নিচের দিকে নেমে যায়। বস্তুর সরণ তাহলে তখন অভিকর্ষ বলের অভিমুখেই হয়, অন্য কোনো দিকে হয় না। তাহলে এক্ষেত্রে এই অভিকর্ষ বলের দ্বারা কার্য হয়েছে বলে এখানে ধরা হয়। এইটা হচ্ছে একটা বলের দ্বারা কার্যের উদাহরণ। দেখো আমরা একটা বস্তু যেটা নিচের দিকে পড়ছে অভিকর্ষ বলের প্রভাবে, তাহলে নিচের দিকে পড়া অবধি একটা নির্দিষ্ট উচ্চতা যদি আমরা ধরে নিই, এইচ উচ্চতা থেকে সে মাটিতে পড়ছে, তাহলে তার সরণ হচ্ছে এইচ। তাহলে অভিকর্ষ বলের প্রভাবে এখানে আমরা কার্যের পরিমাপটা কিভাবে করব? বল আর বলের প্রয়োগ বিন্দুর অভিমুখে সরণ। তাহলে বল হচ্ছে এখানে বস্তুর ওজন, যেটা হচ্ছে এমজি, আর সরণ যে উচ্চতা থেকে সে নিচে এসে পড়েছে সেটা হচ্ছে এইচ। তাহলে এক্ষেত্রে যে বলের দ্বারা যে কার্য হয়েছে সেটার পরিমাপ হলো mgh। আচ্ছা, এবার এসো দেখে নিই যে বলের বিরুদ্ধে কার্য বলতে কি বোঝায়। কোনো একটা বস্তুকে আমরা কি করছি, ওপর থেকে একটা সুতো বেঁধে ওপরে তোলার চেষ্টা করছি। সরণের অভিমুখটা লক্ষ্য করো, অভিকর্ষ বল কিন্তু নিচের দিকে বস্তুটাকে টানছে। অভিকর্ষ বল চেষ্টা করছে যাতে বস্তুটা নিচের দিকে পড়ে, কিন্তু এই অবস্থায় তুমি যদি বস্তুটাকে ওপর দিকে তুলে টানার রাখার চেষ্টা করো, তাহলে তার সরণটা হচ্ছে ওপর দিকে। যদি ধরে নেওয়া যায় সে এই উচ্চতা অবধি তাকে বস্তুটাকে আমরা উপরের দিকে তুলেছি, তাহলে এখানেই হচ্ছে অভিকর্ষ বলের বিরুদ্ধে কিন্তু কার্যটা করা হয়েছে। তার মানে কি হলো, কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বলের প্রয়োগ বিন্দু সরণ বলের ক্রিয়ার বিপরীত অভিমুখে হয়, অর্থাৎ বলটা যেদিকে ক্রিয়া করছে তার বিপরীত দিকে কিন্তু বস্তুটা সরণ হচ্ছে, তাহলে বলা হয় বলের বিরুদ্ধে কার্য করা হয়েছে। এখানেও আমরা প্রযুক্ত বল ইন্টু সরণ দিয়ে যখন আমরা কার্যটার পরিমাপ পাবো, এখানে অভিকর্ষজ বলের পরিমাণ হচ্ছে mg, আর যদি এই উচ্চতা অবধি বস্তুটাকে তুলে নেওয়া হয় তাহলে কার্যের যে পরিমাপ আমরা করবো, তাহলে রাশিটা যেটা পাচ্ছি সেটা হচ্ছে mgh।
এবারে এসো আমরা দেখলাম তাহলে যে কখন একটা বলের বিরুদ্ধে কার্য কিভাবে কোনটাকে বলা যেতে পারে এবং বলের দ্বারা কার্য কোনটাকে বলা যেতে পারে। এবারে এসো আমরা দেখার চেষ্টা করি যে কখন আমরা বলবো যে বল প্রযুক্ত হয়েছে কিন্তু কার্য সম্পন্ন হয়নি, তো সেটা আমরা কখন বলতে পারি। তো ধরা যাক একটা উদাহরণ দিচ্ছি যে একটা লোক একটা নদীর তীরে নদীর মধ্যে স্রোতের বিরুদ্ধে সাঁতার কাটছে। এবারে এই সাঁতার কাটার ফলে যদি সে তীরের সাপেক্ষে না এগোতে পারে, তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, নদীর তীরের সাপেক্ষে লোকটির স্মরণ শূন্য ধরতে হবে, কারণ যদি সে একেবারেই না এগোতে পারে স্মরণ হয়েছে বলে ধরা যাবে না। তাহলে সেক্ষেত্রে দেখো আমরা যখন কার্যপরিমাপের যে রাশিমালা আমরা শিখলাম যে প্রযুক্ত বল আর বলের অভিমুখে স্মরণ ডি, তাহলে স্মরণ যদি নাই ঘটে, যদি 0 হয়, তাহলে এই রাশিমালায় আমাদের স্মরণের জায়গায় 0 বসাতে হয় এবং তখন দেখো কার্যের পরিমাপটা তখন হচ্ছে 0। তাহলে এইরকম কিছু ক্ষেত্র হতে পারে যখন বল প্রযুক্ত হলেও কিন্তু কার্য হয় না। যেমন আরেকটা উদাহরণ দেওয়া যেতে পারে যে যখন বলের অভিমুখ ও স্মরণের অভিমুখ পরস্পর লম্ব হয়ে যায় তখন কার্য হয় না। যেমন হচ্ছে একটা লোক রাস্তায় একটা সুটকেস নিয়ে হাঁটছে, তাহলে এক্ষেত্রে অভিকর্ষ বলের প্রভাবে কোনো কার্য হয় না। কারণ কি, যে সুটকেসের স্মরণের যে দিক সেটা অভিকর্ষ বলের দিকের সাথে 90 ডিগ্রি কোণ করে থাকে। এবার এই অবস্থায় স্মরণের অভিমুখে বলের যে উপাংশ সেটা আমরা ওই যে cos 90 ডিগ্রি যেটা পাই সেটা হচ্ছে 0। ফলে সেটাকে এই কার্য পরিমাপের রাশিমালায় বসালে দেখা যায় যে কার্যের পরিমাণ হচ্ছে 0। এই ধরনের ক্ষেত্রে তখন বলা হয় যে কার্য সম্পন্ন হয়নি। বা যখন আমাদের জানা আছে সূর্যের চারিদিকে পৃথিবীর আবর্তনকালে পৃথিবীর ওপর একটা মহাকর্ষ বল কাজ করে, অভিকেন্দ্র বল কাজ করে, কিন্তু এই বলের অভিমুখ এবং পৃথিবীর স্মরণের অভিমুখ এটা কিন্তু পরস্পরের সাথে লম্বভাবে থাকে। সেক্ষেত্রে এই ক্ষেত্রেও কিন্তু এই অভিকেন্দ্র বল কোনো কার্য করে না, সূর্যের চারিদিকে পৃথিবীর আবর্তনের ফলেও কোনো কার্য হয় না বলে ধরে নেওয়া হয়। তো এখান থেকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা সংজ্ঞা পাচ্ছি, যেটা হচ্ছে কার্যহীন বল। অর্থাৎ যে বল বস্তুর গতির অভিমুখে লম্বভাবে ক্রিয়া করার ফলে কোনো কার্য সম্পন্ন হয় না, তখন সেই বলকে বলা হয় কার্যহীন বল। কার্যহীন বল এই চ্যাপ্টারের খুব একটা গুরুত্বপূর্ণ অংশ, গুরুত্বপূর্ণ রাশি, যেটা বারবার পরীক্ষায় এসেছে। তো এইটা এবং এই সংক্রান্ত বিভিন্ন উদাহরণগুলো আমাদের ভালোভাবে বুঝে রাখতে হবে, তাহলেই তোমরা পরীক্ষায় ভালোভাবে এটা লিখতে পারবে। তো আমরা আমাদের নেক্সট যে অংশটা এই চ্যাপ্টারের দ্বিতীয় অংশ যেটা ক্ষমতা, সেটাই আসছি। দেখো ক্ষমতা কথাটা আমরা নানানভাবে ব্যবহার করে থাকি। তোমরা ছোটরা যখন পরস্পরের সাথে ঝগড়াঝাটি করো, মারামারি করো, তখনও তোমরা ক্ষমতা কথাটা হয়তো ব্যবহার করে থাকো যে ওর বেশি ক্ষমতা কি কি। তো আমরা কিন্তু ফিজিক্স যখন পড়ছি তখন কিন্তু ক্ষমতা রাশিটা আমাদের কাছে একটা অন্য মানেই নিয়ে আসে, অন্যভাবে আমরা ক্ষমতাকে ডিফাইন করে থাকি। তো এখানে কিন্তু ক্ষমতা বলতে অন্য কিছু বোঝায়। ক্ষমতা বলতে এখানে কি বোঝায়? ক্ষমতা হচ্ছে কার্য করার হার। তোমরা আগেও পড়েছো কোনো কিছুর হার মানেই হচ্ছে একক সময়ে সেই রাশিটার কতটা কি পরিবর্তন হচ্ছে সেইটা হচ্ছে মাপার বিষয়। হার কথাটা মানেই সেখানে সময়টা ঢুকে থাকে। তাহলে এখানে কি দাঁড়ালো দেখো, একটা টি সময় ধরে যদি ডাব্লিউ কার্য সম্পাদিত হয়ে থাকে কোনো মেশিন দ্বারা, কোনো মানুষ দ্বারা, তাহলে তার ক্ষমতা মাপতে গেলে আমাকে কি করতে হবে, মোট কার্যকে মোট সময় দিয়ে ভাগ করলে আমরা একক সময় কৃতকার্য পাবো। তাহলে তার ক্ষমতা হবে মোট কার্য বাই মোট সময়। তো এইটা হচ্ছে ক্ষমতা সংজ্ঞা, যেটা আমরা সায়েন্স থেকে পেয়ে থাকি, যে কার্য করার হারকে বলা হয় ক্ষমতা। তো ক্ষমতার এককগুলো সম্বন্ধে আমাদের জানতে হবে। পরম এককের কথা প্রথমে বলছি। ক্ষমতার পরম একক সিজিএস পদ্ধতিতে হচ্ছে আর্ক পার সেকেন্ড। অর্থাৎ কি হলো, একক সময় 1 সেকেন্ড সময় যদি 1 আর্ক কার্য করা হয় তাহলে সেই ক্ষমতাকে বলা হয় 1 আর্ক পার সেকেন্ড। আচ্ছা, সেই পদ্ধতিতে ক্ষমতার যে একক সেটা হচ্ছে ওয়াট। অর্থাৎ 1 সেকেন্ড সময় যদি 1 জুল কার্য করা হয় তাহলে সেটাকে বলা হয় ওয়াট। 1 জুল কার্য যদি 1 সেকেন্ড সময় করা হয় তাহলে সেই নির্দিষ্ট ক্ষমতাকে বলা হয় ওয়াট। এছাড়াও হর্স পাওয়ার একটা ক্ষমতার একক আছে। যদি 1 সেকেন্ডে 550 ফুট পাউন্ড কার্য করা হয় তাহলে সেই ক্ষমতাকে হর্স পাওয়ার বা 1 অশ্বশক্তি বলা হয়। তো ক্ষমতার কি কি অভিকর্ষীয় একক আছে দেখে নিই। অভিকর্ষীয় একক হচ্ছে গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড, কিলোগ্রাম মিটার পার সেকেন্ড। তো গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ডটা কি, সিজিএস পদ্ধতিতে ক্ষমতার একক, অভিকর্ষীয় একক। এটার মানে কি, এখানে বোঝানো হচ্ছে যে 1 গ্রাম ভরের কোনো বস্তুকে অভিকর্ষ বলের বিরুদ্ধে 1 সেকেন্ডে 1 সেন্টিমিটার ওপরে তুলতে যে ক্ষমতার প্রয়োজন সেটা হচ্ছে 1 গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড। একই রকমভাবে এসআই পদ্ধতিতে ক্ষমতার অভিকর্ষীয় একক হচ্ছে কিলোগ্রাম মিটার পার সেকেন্ড। 1 কিলোগ্রাম ভরের কোনো বস্তুকে অভিকর্ষ বলের বিরুদ্ধে 1 সেকেন্ডে 1 মিটার ওপরে তুলতে যে ক্ষমতার প্রয়োজন
তাকে বলা হয় 1 কিলোগ্রাম মিটার পার সেকেন্ড। তো এইগুলো হচ্ছে ক্ষমতার অভিকর্ষীয় একক। তার আগে আমরা ক্ষমতার পরম এককগুলো জানলাম। এবার আমাদের কি করতে হবে, কিছু আমরা গাণিতিক উদাহরণ দেখব। এই চ্যাপ্টারের অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, অঙ্ক কি করে করতে হয় সেটা তোমাদের শিখতে হবে। আমি এখানে কিছু তোমাদের গাণিতিক উদাহরণ আলোচনা করে দিচ্ছি, যেগুলো থেকে হয়তো তোমরা বুঝতে পারবে যে এই চ্যাপ্টারের অঙ্কগুলো কিভাবে করতে হয়। কার্য এবং ক্ষমতা দুটো থেকেই বিভিন্ন রকম অঙ্ক আসতে পারে, সেগুলো সম্বন্ধে আমাদের সরবরাহ হওয়া দরকার। তোমাদের এই অঙ্কগুলো প্র্যাকটিস করা দরকার। কিভাবে করতে হবে আমি বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, প্রথম অঙ্ক, 5 নিউটন বলের ক্রিয়ায় একটি বস্তুকে বলের অভিমুখে 1 সেন্টিমিটার সরাতে কত কাজ করতে হবে। এখানে দেখো আমি দেখতে পাচ্ছি প্রযুক্ত বল আমাকে বলে দেওয়া হয়েছে 5 নিউটন, এবং বলের অভিমুখে বস্তুর সরণ কতটা সরছে সেটাও বলা হয়েছে 1 সেন্টিমিটার। এটাকে মিটারে নিয়ে যাওয়া হয়েছে যেহেতু বলটা নিউটনে দেওয়া আছে, তাহলে কার্য পরিমাপের যে সমীকরণ সেটা এখানে ব্যবহার করা হয়েছে। তাহলে F ইন্টু ডি, তাহলে 5 নিউটন ইন্টু 0.01 মিটার, তাহলে হলো 0.05 জুল। তাহলে দেখো কৃতকার্য পরিমাপ আমরা নির্দিষ্ট এককে ঠিকমতো করে নিয়েছি। এখানে দেখো একটা এককে চেঞ্জ করা হয়েছে, এটা খুব খুব জরুরি। তুমি যে এককে করবে দুটো রাশির একক কিন্তু একই ইউনিটে বসাতে হবে, অর্থাৎ একই হয় সিজিএস এ নয় এসআইতে কিন্তু বসাতেই হবে, এটা খেয়াল রাখতে হবে। দ্বিতীয় অঙ্ক, এক ব্যক্তি একটি বাক্সকে মেঝের উপর দিয়ে 10 মিটার টেনে নিয়ে গেল। মেঝের ঘর্ষণ বল 200 নিউটন হলে ঘর্ষণের বিরুদ্ধে কার্য কত। আচ্ছা, ঘর্ষণ বলটা কত বলে দিয়েছে, বাক্সের সরণ কত বলে দিয়েছে, দুটোই আমি দেখতে পাচ্ছি, একটা নিউটনে আছে একটা মিটারে আছে। তো এটা অনেক সোজা, এখানে আমার কোনো একক চেঞ্জ করার দরকার নেই, দুটোই এসআইতে আছে, সেজন্য এটা আমি সরাসরি ফর্মুলায় বসিয়ে দিতে পারি। ঘর্ষণের বিরুদ্ধে কৃতকার্য পরিমাপ করার যে ফর্মুলা F ইন্টু ডি, তাহলে দেখো সেখানে 200 ইন্টু 10 জুল, 2000 জুল হচ্ছে উত্তর। তো এখানে কোনো অসুবিধা নেই, এখানে সরাসরি আমাদের জিনিসগুলো একই এককে দেওয়া আছে এসআইতে, ফলে আমরা সেখানে বসিয়ে দিতে পেরেছি। আচ্ছা, পরের যে অঙ্কটা, 100 গ্রাম ভরের একটি বস্তুকে ভূপৃষ্ঠ থেকে 2 মিটার উপরে তুলতে অভিকর্ষজ বলের বিরুদ্ধে কি পরিমাণ কার্য করতে হবে। এটা দেখি কি করে করা যায়। আচ্ছা, বস্তুর ভর হচ্ছে 100 গ্রাম। আচ্ছা, এখানে কিন্তু অভিকর্ষজ ত্বরণের মানটা দরকার হবে, কারণ এখানে আমরা পড়ে এসেছি যে অভিকর্ষ বলের বিরুদ্ধে যে কৃতকার্য হয় তার যে পরিমাপের রাশিমালা সেটা হচ্ছে mgh। এমটা পেয়েছি 100 গ্রাম, সেজন্য জিটা আমরা সিজিএস এ বসাচ্ছি 981 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, যেটা এখানে অভিকর্ষজ ত্বরণ। এইচ হচ্ছে উচ্চতা 2 মিটার, এটাকে সেন্টিমিটারে নিয়ে যাওয়া হয়েছে যেহেতু বাকি মানগুলো সিজিএস এ রয়েছে। তাহলে পুরো মানগুলো যদি আমরা বসাই, সবকটা আমরা সিজিএস এ বসিয়েছি, তাহলে কৃতকার্যটা সিজিএস এ কার্যের যে একক আগে আসবে। তো সবকটা বসানোর পর আমাদের এই মানটা এসেছে 1962 ইন্টু 10⁴ আর। এখানেও একটা সিজিএস এ নিয়ে যাওয়ার ব্যাপার হয়েছে, তো এটাই খেয়াল করতে বলছি। যখনই তুমি অঙ্কে বসাবে রাশিগুলো সম্বন্ধে একদম শিওর হয়ে নেবে যে সবাই একই এককে বসানো হলো কিনা, আদারওয়াইজ তোমার অঙ্কটা করতে অসুবিধা হবে, উত্তরও ভুল হবে। এসব আমরা আরো কয়েকটা অঙ্ক দেখি। আচ্ছা, আমরা পরবর্তী যে অঙ্কটা দেখছি সেটা ক্ষমতা সংক্রান্ত। ক্ষমতা এবং কার্য একই অঙ্কে একসাথে মিলেও থাকতে পারে, সেই অঙ্কগুলো উদাহরণগুলো দেখলে তুমি বুঝতে পারবে। যেমন এই অঙ্কটা হচ্ছে, একটি পাম্পের ক্ষমতা 2 কিলোওয়াট, এর সাহায্যে 12 মিটার ওপরে থাকা 800 লিটারের একটি ট্যাঙ্ক ভর্তি করতে কত সময় লাগবে। জি এর মান দিয়ে দেওয়া হয়েছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, পাম্পের ক্ষমতা 2 কিলোওয়াট মানে 2000 ওয়াট। আচ্ছা, 800 লিটার জলের ভর 800 কেজি, তার মানে আমরা বুঝতে পারছি যে 800 কেজি ভরের জলকে অভিকর্ষের বিরুদ্ধে 12 মিটার উচ্চতায় তুলতে হবে। আচ্ছা, তাহলে আমরা আবার সেই কৃতকার্যের ওই সম্পর্কটা এখানে প্রয়োগ করছি, যেটা অভিকর্ষের যে বলের বিরুদ্ধে কৃতকার্যের যে রাশিমালা সেটা আমরা আগেই পড়ে এসেছি। তাহলে দেখো ভর হচ্ছে এখানে এম হচ্ছে 800, জি হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর এইচ হচ্ছে 12 মিটার। সবকটা বসালে আমরা, যেহেতু সবকটা এসআই এককে আছে, আমরা এখানে কার্যের যে এসআই একক জুলে পাবো। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে বার করতে দিয়েছে ক্ষমতা কত সময় লাগবে। আচ্ছা, ক্ষমতা মানে হচ্ছে তোমার W/T। এবার টিটা আমার জানা নেই, কি জানা আছে, কার্য কতটা সেটা জানা আছে, পাম্পের ক্ষমতাটাও জানা আছে, সেজন্য টিটা হয়েছে তাহলে W/P। তো এই জন্য আমি এখানে ওপরে যে কার্য সম্পন্ন হয়েছে সেটা লিখে, ক্ষমতা যেটা আছে সেটাকে কিলোওয়াটে আছে, এটাকে ওয়াটে নিয়ে যাওয়া হয়েছে, যেহেতু পুরোটাই এসআইতে করা হয়েছে। তাহলে এখানে এই ক্যালকুলেশনটা করলে পরে আমরা একটা নির্দিষ্ট মান পাচ্ছি 47.04 সেকেন্ড। এখানে দেখো তুমি কার্যের রাশিমালা, ক্ষমতার রাশিমালা এই দুটো সঠিকভাবে জানলে এবং সঠিকভাবে ইউনিটটা বসাতে পারলেই কিন্তু তুমি অঙ্কটা করতে পারছো। অঙ্কটার মধ্যে কার্যের কনসেপ্ট, ক্ষমতার কনসেপ্ট দুটোই কিন্তু লুকিয়ে রয়েছে, সেই বিষয়ে সাবধান হতে হবে, এরকম কিছু অঙ্ক প্র্যাকটিস করতে হবে, তাহলেই পারবে। আচ্ছা, পরের অঙ্কটায় আসছি। 30 কেজি ভরের এক বালক
10 সেন্টিমিটার উঁচু এমন 20টি সিঁড়ির ধাপ 25 সেকেন্ড সময়ে উঠতে পারে। বালকটির ক্ষমতা নির্ণয় করে। এখানেও জিটা 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার বলে দেওয়া হয়েছে। আচ্ছা, প্রথমেই যেটা বার করতে হচ্ছে 20টি সিঁড়ির ধাপের মোট উচ্চতাটা বার করে নেওয়া হচ্ছে, যেটা সেন্টিমিটারে বেরোচ্ছে, কিন্তু বাকি ইনফরমেশনগুলো এখানে মিটারে আছে বলে এটা এসআইতে নিয়ে যাওয়া হয়েছে। আচ্ছা, বালকের ভর হচ্ছে 30 কেজি। তাহলে কৃতকার্য করতে হলে, যেহেতু এখানে বলের বিরুদ্ধে কৃতকার্য হচ্ছে, সেজন্য আবার আমরা এমজিএইচ ফর্মুলাটার ব্যবহার করেছি। তাহলে সেখানে 30 × 9.8 × 2, এটা হচ্ছে এমজিএইচ পরপর বসানো হয়েছে। তাহলে জুলে আমরা উত্তরটা পাচ্ছি। এবারে 25 সেকেন্ডে হয়েছে, তাহলে বালকের ক্ষমতা বার করতে গেলে আমার 1 সেকেন্ডে কতটা কাজ হচ্ছে সেটা জানাটা দরকার। সেই জন্য 588 জুলকে যখন 25 সেকেন্ড দিয়ে ভাগ করা হচ্ছে, তখন পাওয়া যাচ্ছে 23.52 জুল পার সেকেন্ড বা ওয়াট। তার মানে বালকের ক্ষমতা হলো 23.52 ওয়াট। এখানে তাহলে আমি বেশ কয়েকটা অঙ্ক আলোচনা করে দিলাম কিভাবে এগুলো করতে হবে। তোমাদের এগুলো প্র্যাকটিস করতে হবে, তা নইলে পারবে না। দুটোর কনসেপ্ট ভালো করে থাকা দরকার, আর এককগুলো সম্বন্ধে সাবধান হওয়া দরকার। আমি কিছু প্রশ্ন বা অঙ্ক এবার দিয়ে দিচ্ছি, যেগুলো তোমরা করলে আরও বেশি তোমরা চ্যাপ্টারটা সম্বন্ধে আইডিয়া পাবে। আচ্ছা, ক্ষমতা ও বেগের মধ্যে সম্পর্কটি প্রতিষ্ঠা করো। এসআইতে ক্ষমতার অভিকর্ষীয় একক কি? 2 নম্বর, কার্য বেশি হলেই কি ক্ষমতা বেশি হবে? ব্যাখ্যা করো। 3, কার্যহীন বল কাকে বলে? 2টি উদাহরণ দাও। 4, কার্যের মাত্রীয় সংকেত নির্ণয় করো। কার্যহীন বলের ক্ষেত্রে বল ও সরণের মধ্যবর্তী কোণের মান কত? 5, 1 কিলোওয়াট কত হর্স পাওয়ার? 6, প্রতি মিনিটে 200 লিটার জল 15 মিটার উচ্চতায় তুলতে কত ক্ষমতার প্রয়োজন? 1 লিটার জলের ভর 1 কেজি ধরে নিতে হবে। 7, 100 কেজি ভরের একটি বস্তুকে উল্লম্বভাবে 5 মিটার পার সেকেন্ড বেগে ওপরে তুলতে কত ক্ষমতা প্রয়োজন হবে? 8, 6 জুল পার সেকেন্ড ক্ষমতা সম্পন্ন একজন ব্যক্তি 10 মিনিটে কত কার্য করতে পারে? 9, 100 ওয়াট বাল্ব 30 মিনিট ধরে জ্বললে কি পরিমাণ কার্য করবে? 10, দড়ি টানাটানি খেলায় উভয় পক্ষ সমান জোরে দড়িকে বিপরীত দিকে টানলে কোন পক্ষে কৃতকার্য কত হবে? এই প্রশ্ন এবং উত্তরগুলো তোমরা করলে তোমরা চ্যাপ্টারটা সম্বন্ধে আরও বুঝতে পারবে। আমরা এর সেকেন্ড অংশে পরবর্তীকালে ফিরে আসবো। সবাইকে ধন্যবাদ।